হাসনাত আব্দুল্লাহর উপর ভয়াবহ প্রভাব পড়ে। উসমান হাদির চেয়েও খারাপ অবস্থা তার। আজকে দেশে নতুন পরিস্থিতি হয়েছে। এই মলম হাসনাত বক্তব্যতে বলছে তারা নাকি 7 সিস্টার্স দখল করবে, ভারতের 7 সিস্টার্স টুকরো টুকরো করে ফেলবে, ভারতকে ভাগ করে ফেলবে। সার্ভিস আলম এই মলম হাসনাত তাদের যে কি অবস্থা হবে তারা সেটা কল্পনাতে চিন্তা করতে পারে না। ভারত চাইলে তোমাদেরকে যে কোনো মুহূর্তে তাদের গোয়েন্দা সংস্থা দিয়ে খেলে দিতে পারে, কেউ রক্ষা পাবে না। আর আওয়ামী লীগ খুব দাপটের সহিত বাংলাদেশে তখন ফিরে আসবে। অর্থাৎ আওয়ামী লীগ নির্বাচনের আগেই ফিরে আসতে পারে এমন একটা শঙ্কার মধ্যে পড়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং আরো কঠিনতর পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে। তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে নানা ভঙ্গিতে এটা তারা করবে। এই মুহূর্তে সবচেয়ে স্পষ্ট ও যৌক্তিক দাবি হলো ইউনূসের নির্বাচন পর্যন্ত নয়, এখনই পদত্যাগ করে ক্ষমতা ছেড়ে দেওয়া উচিত। নির্বাচন পর্যন্ত নয়, ইউনূসের এখনই পদত্যাগ করা উচিত। কারণ দেশ চালানোর যোগ্যতা না থাকলেও দেশ চালানোর অভিনয় করে যাওয়া, এটাই আজকের সময়ের সবচেয়ে বড় ব্যঙ্গচিত্র। আমার কাছে যে খবরটুকু আছে তাতে এই সপ্তাহের ভেতরে হাসনাত আব্দুল্লাহ তারা এনসিপি ঢাকা এবং চট্টগ্রামে ইন্ডিয়ান এম্বাসিগুলোতে আক্রমণের একটা ছক বা পরিকল্পনা করছে। সুতরাং কি হবে বা কি হচ্ছে সেটা আমরা দেখতে পারবো আগামী কাল থেকে। ইন্ডিয়া গত 2 দিন ধরে আপনার আরো সৈন্য সমাবেশ ঘটাচ্ছেন আপনার 7 সিস্টারে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আওয়ামী লীগ নির্বাচনের আগেই ফিরে আসতে পারে এমন একটা শঙ্কার মধ্যে পড়ে গেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, এবং সেই শঙ্কার কথা তিনি জাতির উদ্দেশ্যে জানিয়ে জাতিকে সাবধান করছেন। কিন্তু মনে করে দেখুন, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ তার রাজনৈতিক মিত্রবর্গ এবং সরকারের তরফে বারবার বলা হচ্ছিল যে অপারেশন ডেভিল হান্ট সহ ফ্যাসিবাদ এবং ফ্যাসিবাদের দোসরদের বিরুদ্ধে যে পরিমাণ গ্রেফতারি অভিযান চালানো হয়েছে তার মাধ্যমে আওয়ামী লীগ দলটিকে একরকমের নিষ্ক্রিয় করে দিতে পেরেছেন তারা। বিশেষ করে এই 17ই নভেম্বর শেখ হাসিনার বিচারের রায় ঘোষিত হওয়ার পর, মানে মৃত্যুদণ্ডের রায় হওয়ার পর, কেন আওয়ামী লীগ রাস্তায় নামতে পারলো না, আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকদের কাউকে কেন রাস্তায় পাওয়া গেল না, সে প্রসঙ্গে জামায়াতে ইসলামী, বিএনপি সহ দলগুলো এবং তরুণ নেতারা বারবারই বলেছেন যে আওয়ামী লীগকে একেবারে বাংলাদেশের সীমান্তের ওপারে পাঠিয়ে দেওয়া গেছে। অথচ এখন ওসমান হাদির ওপর হামলার ঘটনার পর প্রধান উপদেষ্টা, বাংলাদেশের সরকার প্রধান বলছেন যে বড় ধরনের পরিকল্পনা আছে এই গুপ্ত শক্তির, পলাতক শক্তির, এবং নির্বাচনের আগেই তারা ফিরে যেতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে ভাষণে কিন্তু প্রথমেই কথা বলেন নাই। মানে তার সরকারের কাছে কোনো গোয়েন্দা তথ্য তার মানে ছিল না যে তরুণ নেতাদের একটা নিরাপত্তার ঝুঁকি আছে, জীবনের ঝুঁকি আছে, তাদের জন্য নিরাপত্তার ব্যবস্থা করা উচিত, কিংবা তিনি যাকে পলাতক শক্তি বলছেন তাদের কোনো প্রস্তুতি আছে এ প্রসঙ্গে এর আগে ডক্টর মোহাম্মদ ইউনূস বা তার সরকারের তরফে কোনো উদ্বেগ উৎকণ্ঠার কথা শোনা যায় নাই। কিন্তু গত শুক্রবার ওসমান হাদি গুলিবিদ্ধ হওয়ার পর যখন তিনি শনিবারে 3 প্রধান দল বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে বিএনপি, জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দকে ডেকে নিলেন, তখনই ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে তারা গভীর ষড়যন্ত্রের কথা জানতে পেরেছেন এবং এই গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ওসমান হাদির উপর হামলার ঘটনা ঘটেছে, এবং তারা জানতে পেরেছেন যে এখন গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে ষড়যন্ত্রকারীরা এমনকি প্রফেশনাল শুটার বা পেশাদার শুটার, প্রশিক্ষিত শুটার ভাড়া করেছে। তার মানে সরাসরি ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু তখন টার্গেট কিলিং এর কথা স্বীকার করে নিলেন। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস যাদেরকে নিয়ে উদ্বিগ্ন, কিংবা ওসমান হাদির ওপর হামলার ঘটনার পর যাদেরকে নিয়ে উদ্বিগ্ন হবার যথাযথ কারণ আছে, তারা বারবারই বলে আসছিলেন যে তাদের নিরাপত্তার ঝুঁকি আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আজকে জাতির উদ্দেশ্যে ভাষণে, মানে তিনি তো খুব একটা, মানে তার কথা বলার মধ্যে আমি কেমন জানি সব সময় বরাবর যেই ফোরামেই তিনি বক্তৃতা দেন না কেন, মানে জাতির উদ্দেশ্যে ভাষণ দিন কিংবা জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে ভাষণ দিন, যেখানেই তিনি কথা বলেন না কেন, আমি এর মধ্যে একটা ছেলে ভোলানো ছড়ার একটা আমেজ পাই। তাই আপনাদেরকে একটু পড়ে শোনাই। আমি জাতির উদ্দেশ্যে ভাষণের পূর্ণ বিবরণটি পড়ছিলাম ডেইলি স্টার বাংলায়, এবং সেখানে তিনি বলছেন যে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজ এক ব্যথিত হৃদয়ে, কারণ ওসমান হাদির ওপর হামলার ঘটনা ঘটেছে, যিনি জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা, এবং তিনি বলছেন, সরকার প্রধান বলছেন, এটা শুধু একজন ব্যক্তির ওপর আঘাত নয়, এটা বাংলাদেশের অস্তিত্বের ওপর আঘাত, আমাদের গণতান্ত্রিক পথ চলার উপর আঘাত। এরপর তিনি বলছেন যে সরকার এই ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে, ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে। এখন আপনারা তো জানেন যে চিহ্নিত করেছে সরকার নয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নয়, চিহ্নিত করেছে একটা ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান
ডিসেন্ট এবং যুক্তরাজ্য প্রবাসী আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সায়ের মিলে তারা মিলে দুজনকে চিহ্নিত করেছেন এবং সরকার এখন পর্যন্ত শুক্রবার ঘটনা ঘটেছে, মঙ্গলবার পেরিয়ে গেছে, আজকে বুধবার, সরকার এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারে নাই ওই দুজনের মধ্যে, যেই দুজন কিনা মোটরসাইকেল চালাচ্ছিলেন এবং ওসমান হাদির দিকে গুলি করেছেন। ব্যাপক প্রচারণা আছে। ওই জুলকারনাইন সাইরের বক্তব্য হচ্ছে যে তিনি একেবারে নিশ্চিত যে এই দুইজনই পালিয়ে গেছেন, মানে যেদিন তারা হামলা করেছেন সেদিনই সীমান্ত পেরিয়ে তারা ভারত চলে গেছেন। সরকার স্বীকার করছে না, কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের রাষ্ট্রদূতকে ডেকে বলছেন যে আপনাদের সীমান্তে যদি চলে গিয়ে থাকে আমাদেরকে গ্রেফতার করে ফেরত পাঠান। হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলামরা ব্যাপক ক্ষুব্ধ ভারতের ওপর যে কেন ভারতে পালিয়ে যেতে পারলো। কিন্তু সরকার সবার আগে বাংলাদেশে এমন একটা হাই প্রোফাইল অপরাধ ঘটবার পরে তো বাংলাদেশের সীমান্তকে অ্যালার্ট করবার কথা ছিল সরকারের, এবং সরকার বলেছিল তারা অ্যালার্ট করেছে, কিন্তু তারা কি তার মানে ঠেকাতে পারে নাই? তারপরেও সীমান্ত পেরিয়ে এই দুই অপরাধী ওসমান হাদির উপর হামলা করে পালিয়ে গেল ভারতে, নাকি সরকার 4 দিন 5 দিন চলে যাচ্ছে আসলে ব্যর্থ হচ্ছে ওই দুজনকে গ্রেফতার করতে? ডক্টর ইউনূস এরপর বলছেন একটা নতুন শব্দ তিনি বিজয় দিবসের জাতির উদ্দেশ্যে ভাষণে ব্যবহার করেছেন। তিনি বলেছেন, আমি পরিষ্কারভাবে বলতে চাই, পরাজিত শক্তি ফ্যাসিস্ট টেরোরিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে। তার মানে ডক্টর ইউনূস নিশ্চিত যে এটা ফ্যাসিস্ট টেরোরিস্ট, মানে আওয়ামী লীগ এই ঘটনা ঘটিয়েছে। তাহলে কি সূত্র তারা বের করলেন যার ফলে এই বিষয়ে তারা নিশ্চিত হলেন? তাহলে ডক্টর ইউনূস নিশ্চিত এখন যে এই ফ্যাসিস্ট টেরোরিস্টরা আওয়ামী লীগ এই ঘটনা একটি ঘটিয়েছে, কিন্তু তিনি যে বলেছেন প্রফেশনাল শুটার ভাড়া করেছে, তাহলে তিনি বলতে চাইছেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ প্রফেশনাল শুটার ভাড়া করে ফেলেছে। তাহলে 15 মাস ধরে তারা আসলে তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে ব্যাপক পরিমাণ, বিপুল পরিমাণ হত্যা মামলা দিয়ে, সন্ত্রাস বিরোধী মামলা দিয়ে, জামিন দিতে মানা করে দিয়ে ঢালাওভাবে কি অ্যাচিভ করলেন, কি অর্জন করলেন, কি স্থিতিশীলতা অর্জন করলেন, আর আওয়ামী লীগ বা ফ্যাসিবাদ বা ফ্যাসিস্ট টেরোরিস্টদের ওপর কি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলেন যে এখন কিনা তারা এই পুরো পরিকল্পনা করে ফেলেছে, বাস্তবায়ন যখন করা শুরু করে দিয়েছে তখন ডক্টর মোহাম্মদ ইউনূস আর তার সরকার কিনা নড়ে চড়ে বসেছেন। তারপর তিনি বলছেন, প্রিয় দেশবাসী, আমাদের তরুণদের রক্ষা করুন। মানে এখন এটা প্রিয় দেশবাসীর দায়িত্ব হয়েছে যে তরুণদেরকে রক্ষা করতে হবে। তিনি বলছেন, আমরা সবাই এবং আমাদের প্রিয় মাতৃভূমি তাহলে রক্ষা পাবে। যারা দেশ ছেড়ে পালিয়েছে তারা বুঝে গেছে তরুণ যোদ্ধারা তাদের পুনরুত্থানের পক্ষে ভীষণ রকম বাধা। এই অস্ত্রহীন, ভীতিহীন, ব্যক্তিগত স্বার্থ সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন দৈনন্দিন এই চেহারার ছেলেমেয়েদের নিয়ে তাদের সাংঘাতিক ভীতি। তিনি বলছেন যে তাদের লক্ষ্য হলো, মানে ফ্যাসিস্টদের লক্ষ্য হলো নির্বাচন আসার আগেই পথের এই বাধাগুলো সরিয়ে ফেলা, নিজেদের রাজত্ব আবার কায়েম করা। কিভাবে উনি এটা বলেন? মানে উনি মনে করছেন তাহলে কতজনকে ফ্যাসিস্টরা সরিয়ে ফেলে নিজেদের রাজত্ব কায়েম করবে? এই তরুণদের সরিয়ে ফেললেই তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যি মনে করেন যে বাংলাদেশের প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো, বিএনপি, জামায়াতে ইসলামী কিংবা তার সরকার, তারা কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারবেন না? মানে ফ্যাসিস্টরা একটার পর একটা টার্গেট কিলিং করবেন এবং রাজত্ব কায়েম করে ফেলবেন। এরপরে তিনি বলছেন তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে। মানে তিনি বলতে চাইছেন আওয়ামী লীগের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে। এই বন্ধুরা কারা? ডক্টর মোহাম্মদ ইউনূস এমন ভাষায় কথা বলেন যে এই আলাভোলা ভাষা আমার পক্ষে এমনকি পাঠ করে বোঝা প্রায় মুশকিল হয়ে পড়ে। এই বন্ধুরা কারা সেটা কেন চিহ্নিত করছেন না ডক্টর মোহাম্মদ ইউনূস? মানে মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ, কমনওয়েলথ, যারা কদিন আগে তাকে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের বিষয়ে পরামর্শ দিয়ে গেছেন, মানে কারা? ভারত তো একক, তাহলে তো তার বলবার কথা তাদের বন্ধু আওয়ামী লীগের বন্ধুরা। এই যে প্লুরাল, এই যে বহু বচনে বন্ধু, এটা বলতে তিনি কাদের বোঝালেন সেটা বোঝা মুশকিল। ডক্টর ইউনূসের এটা পরিষ্কার করা উচিত ছিল, তাহলে আমরা বুঝতে পারতাম যে ভারত ছাড়াও আর কে কে মদত যোগাচ্ছে ফ্যাসিস্টদের। তখন তিনি বলছেন নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা সমর্থন যোগাতে বেকায়দায় পড়বে। আবারও বলছেন এই বন্ধুরা কিন্তু আন্তর্জাতিক বন্ধু, এই বিষয়ে কোনো সন্দেহ রাখবারই অবকাশ নাই। তাহলে নির্বাচন হয়ে গেলে এই বন্ধুরা, আন্তর্জাতিক বন্ধুরা আর সমর্থন যোগাতে পারবে না, সেজন্যই এত তাড়াহুড়া, মানে সেজন্যই এখন মরিয়া চেষ্টা চালাচ্ছে ফ্যাসিস্টরা। তারা চায় নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে নানা ভঙ্গিতে এটা তারা করবে। এই চোরাগোপ্তা খুন করার উদ্যোগ তার একটা রূপ, আরো কঠিনতর পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, তার গোয়েন্দা বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা কি জানে কঠিনতর পরিকল্পনাটা কি? নাকি গল্পটাকে আরো ভয়ঙ্কর করে তুলতে, আতঙ্কটা আরো চাঙা করতে ডক্টর মোহাম্মদ ইউনূস এমন কথা বলছেন? নাকি আরো ভয়ঙ্কর কিছু ঘটে গেলে তখন তিনি বলবেন নিশ্চয়ই এটা সেই ফ্যাসিস্ট টেরোরিস্টদেরই কাজ, ফ্যাসিবাদেরই কাজ, এবং এটা একটা গভীর ষড়যন্ত্রের অংশ, এর আগে তিনি কিছু জানতেও পারবেন না এবং সেটা বন্ধে কোনো উদ্যোগও নেবেন না। মানে সেটাই ডক্টর মোহাম্মদ ইউনূসের কৌশল। ভেবে দেখুন 15 মাস ধরে কিন্তু এই কৌশলই চলছে। মানে কিছু একটা ঘটে যাবে, তারপর তিনি সকলকে ডেকে বলবেন, বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিকে যমুনায় ডেকে বলবেন আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতেই হবে, এবং তখন প্রত্যেকে তার আনুগত্য স্বীকার করে নিয়ে, মানে তার প্রতি আনুগত্য স্বীকার করে নিয়ে ইউনূস সরকারের প্রতি আনুগত্য স্বীকার করে নেবেন। ইউনূস সরকারের অবস্থান আরো শক্ত হবে, মজবুত হবে, আর তিনি ভয় দেখানো অব্যাহত রাখবেন, কিন্তু আগে ওই ঘটনা থামাতে কোনো ভূমিকাই রাখবেন না। ডক্টর মোহাম্মদ ইউনূস যাদের জন্য তার এত চিন্তা বলে এক রকমের প্রকাশ করতে চাইছেন জাতির সামনে,
তারা কিন্তু একেবারেই নিশ্চিন্ত নন। রাশেদ খান, গণ অধিকার পরিষদের নেতা, যিনি জুলাই আগস্ট আন্দোলনের একজন সম্মুখ সারির নেতা ছিলেন, বিপি নুরুর দলের, তিনি তো হাদির ওপর হামলার সপ্তাহ দুয়েক আগে থেকেই কিন্তু বলে আসছিলেন 50 জনের একটা তালিকা আছে। প্রত্যেক দিন হাদির ঘটনার পর থেকে যেখানে তাকে সাংবাদিকরা কোনো প্রতিক্রিয়ার জন্য জিজ্ঞেস করছে, তিনি আবারও সেই 50 জনের কথা বলছেন। বিজয় দিবসের দিনেও স্মৃতিসৌধে ফুল দিয়ে তিনি আবারও বলেছেন যে আওয়ামী লীগ 50 জনের তালিকা করেছে এবং তারা আওয়ামী লীগ 50 জন প্রার্থীকে হত্যা করবে। রাশেদ খান প্রশ্ন তুলেছেন যে আমরা দেখলাম স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যদি এই আসামিদের কেউ চিহ্নিত করে দিতে পারে সেক্ষেত্রে 50 লাখ টাকা উপহার দেওয়া হবে। আমার প্রশ্ন হলো, মানে যে প্রশ্ন আমি এতক্ষণ করছিলাম, রাশেদ খান এই তরুণ নেতা তুলছেন যে আমার প্রশ্ন, তাহলে আপনার গোয়েন্দা সংস্থা মানে ইউনূসের গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যাব, যৌথ বাহিনী কি করছে? এর আগে দেখেছিলাম অপারেশন ডেভিল হান্ট ঘোষণা করেছিলেন, এবার সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে অপারেশন ডেভিল হান্ট 2। আমার মনে হয় ফ্যাসিবাদের দোসর যারা সরকারে রয়েছে, উপদেষ্টা পরিষদে, বিভিন্ন সেক্টরে, দপ্তরে রয়েছে, বিভিন্ন বাহিনীতে রয়েছে, ফ্যাসিবাদের ওই প্রেতাত্মাদের ধরার জন্য এবার অপারেশন ডেভিল হান্ট 2 ঘোষণা করা উচিত। অন্যদিকে দেখেন, স্বরাষ্ট্র উপদেষ্টা একদিকে অপারেশন ডেভিল হান্ট 2 ঘোষণা করেছেন, অন্যদিকে তিনি বলেছেন যে নির্বাচনের প্রার্থীরা যেই তার কাছে অস্ত্রের লাইসেন্স চাইবে তারা তাদেরকে অস্ত্রের লাইসেন্স দিয়ে দেবে। তার মানে সরকার কিন্তু একদিকে যেমন বলছে জাতিকে, মানে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন আপনাকে আমাকে দায়িত্ব নিতে হবে তরুণ নেতাদের রক্ষা করার জন্য যখন প্রফেশনাল শুটাররা ঘুরে বেড়াচ্ছে, আর স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন যে প্রাণ রক্ষা করতে হলে প্রার্থীরা নিজেরাই অস্ত্র নিয়ে ঘুরবে, কাজেই তাদের নিরাপত্তার জন্য অস্ত্র দিতে, লাইসেন্স তাড়াতাড়ি করে দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুত। নাহিদ ইসলাম বিজয় দিবসে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বলেছেন সরকার দিয়ে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত সম্ভব হবে না, আমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদেরই নিতে হবে। মানে ডক্টর ইউনূসের সরকারের উপর কেউ, তার এই অতি ঘনিষ্ঠ তরুণ নেতারাও কেউ আর ভরসা করতে পারছেন না। তারা বলছেন সরকার ও পুলিশ দিয়ে জুলাই যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়, আমাদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে, ফলে জনগণের মধ্যে আমাদের সেই সংগঠন লাগবে। মানে একদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন অস্ত্র নেন, অস্ত্র নিয়ে নিজেদের জীবন বাঁচান, আর নাহিদ ইসলাম বলছেন জনগণের মধ্যে সংগঠন গড়ে তুলবেন। তার মানে কি একটা সশস্ত্র সংগঠন গড়ে তুলবেন? এই স্বপ্ন তো নাহিদ ইসলামদের, আসিফ মাহমুদ সজীব ভুইয়াদের পুরনো। আসিফ মাহমুদ সজীব ভুইয়া তো সে কারণে সরকারে বসে তার মন্ত্রণালয়ের টাকা খরচ করে 1000 তরুণ তরুণীকে অস্ত্র প্রশিক্ষণও দিয়ে গেছেন। এখন নাহিদ ইসলাম বলছেন 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা যেমন আমাদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করেছিলাম যখন কোনো সরকার ছিল না, পুলিশ ছিল না, বাংলাদেশ সেই পরিস্থিতির দিকে যাচ্ছে। তার মানে শুধুমাত্র নিজেদের নিরাপত্তার ক্ষেত্রে না, নাহিদ ইসলাম বলছেন যে বাংলাদেশের পুরো পরিস্থিতিটাই এমন হয়েছে যে সরকার ও পুলিশের উপর নির্ভর করে কারো নিরাপত্তাই নিশ্চিত করা সম্ভব নয়। কাজেই একটা বিপজ্জনক পরিস্থিতি যে তৈরি হয়েছে সেটা তো নিশ্চিত। সেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু আপনারা ঐক্য ছেড়ে দিলেই পলাতক শক্তি ঢুকে পড়বে, চলে আসবে, ফ্যাসিস্ট টেরোরিস্টরা গভীর ষড়যন্ত্র করেছে কিন্তু আমরা ঐক্যবদ্ধ থেকে তা ঠেকিয়ে দেব, এসব বলে এই নিরাপত্তাহীনতার পরিবেশ শেষ পর্যন্ত ম্যানেজ করতে পারবেন কিনা, মানে একটা নিয়ন্ত্রণে আনতে পারবেন কিনা, এবং উৎসব মুখর তো দূরের কথা, আতঙ্ক কাটিয়ে উঠে নির্বাচনটা অনুষ্ঠানের দিকে নিয়ে যেতে পারবেন কিনা, তার বরং সে বিষয়ে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। মলম হাসনাত বক্তব্যতে বলছে তারা নাকি 7 সিস্টার্স দখল করবে, ভারতের 7 সিস্টার্স টুকরো টুকরো করে ফেলবে, ভারতকে ভাগ করে ফেলবে। আমার কথা হচ্ছে এই মলম হাসনাত কোন হনুরে? এই টোকাইগুলো এত বড় কথা বলার সাহস কোথা থেকে পায়? ভারতকে একবারও বলেছে বাংলাদেশ আক্রমণ করবে, বাংলাদেশ দখল করবে। কেন এই যুদ্ধের উস্কানি? এখানের পিছনে বড় কারণ আছে। মেইন কারণ হচ্ছে এই যে এনসিপি দলটা আছে, আমি অনেক আগে থেকেই বলছি তারা হচ্ছে জামাতের প্রক্সি সংগঠন। এই এনসিপি বলেন, এই এবি পার্টি বলেন, মঞ্চ 24 বলেন, ইনকালাব মঞ্চ বলেন, এই জামাত ইসলাম শিবির, এরা একই সুতোই গাথা। তা না হলে জামাতের বক্তব্যের সাথে এনসিপির বক্তব্য মিলে কি করে যায়? জামাতের নায়েব আমির কিছুদিন আগে বলেছে আমাদের 50 লক্ষ যুবক রেডি আছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য। ভারতকে একবারও বলেছে বাংলাদেশের সাথে যুদ্ধ করবে, তখন তিনি নায়েব আমির আবার বলতেছে আমরা তখন হয়ে যাব মুক্তিযোদ্ধা। আর 1971 সালে যারা মুক্তিযুদ্ধ করেছে তারা কি তাহলে রাজাকার হয়ে যাবে? এগুলা উস্কানি দেওয়ার মেইন কারণ হচ্ছে তারা কোন রকম একটা যুদ্ধ লাগিয়ে দিতে পারলে মুক্তিযুদ্ধ সপক্ষের শক্তিরা যখন ভারতের পক্ষে যাবে তখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে তারা রাজাকার বানানোর জন্য বসে আছে। এই যে 1971 সালে তারা পরাজয় বরণ করেছে সেটার গ্লানি এখনো তারা মুছতে পারে না। সেই কারণে এই সকল বক্তব্য দিয়ে, এই সকল উস্কানি দিয়ে, একটা ছোটখাটো যুদ্ধ লাগিয়ে দিয়ে সেই গ্লানি মুছতে যাচ্ছে। এটাই হচ্ছে বাস্তবতা। আমি সবসময় একটা কথা বলি, এটা অনেক ভিডিওতেই বলেছি, যারা আমার ভিডিও দেখেন তারা জানেন। একটা বাংলা প্রবাদ আরেকটা আছে যে আন্দাই আন্দাজ করে, লাঠির চোটে হাতি মরে। আন্দা আন্দাজ সাইজও জানা না, আন্দা হাতির সাইজও জানা। তারা মনে করে আমি লাথি মেরেছি, হাতি মরে গিয়েছে বা পড়ে গিয়েছে। এটাই হচ্ছে বাস্তবতা। এই মলম হাসনাত বলেন, এই টোকাই সার্ভিস আলম বলেন, এই পেটলা নাহিদ বলেন, এই জামাত শিবিরের এবং জামাত ইসলামের যত নেতা কর্মী আছে তারা মনে করছে আওয়ামী লীগকে আমরা ভেনিশ করে দিয়েছি, আওয়ামী লীগ কোণঠাসা হয়ে গিয়েছে। আর এই সকল বক্তব্যের মাধ্যমে ভারত ভয় পেয়ে গিয়েছে। কিন্তু তারা এটা ভুলে গিয়েছে তারা আন্ধা, তারা হাতিকে লাথি দিয়ে কখনো মারতেও পারবে না, ফেলতেও পারবে না। এটাই রিয়েলিটি। বরং তারাই বাংলাদেশে গণপিটুনি খেয়ে মরে যাবে, এই হাদির মতো গুলি খেয়ে মারা যাবে। তাদের লোকই তাদেরকে হত্যা করবে। হাদিকে জামাতের লোকই হত্যা করে এখন রাজনীতি করার জন্য আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দিচ্ছে। এটা কেন বলছি জানেন? জুলকার নায়ন সায়ের বলতেছে যে সে কিভাবে প্ল্যানিং করেছে, সে কোথা থেকে কোথায় গিয়েছে, সে কি তার বোনের বাসায় উঠেছে, সকল তথ্য তার কাছে আছে।
এবং পুলিশের কাছে সকল তথ্য আছে। শুধু ওই তথ্য নয়, সে ভারতের বর্ডার দিয়ে বাংলাদেশ থেকে ভারত চলে গিয়েছে। শুধু সে তথ্যটাই ছিল না, সকল তথ্য তাদের কাছে আছে। নাটক মারাও এক এক টেলিভিশনে এক এক কথা বলছে। এক এক টেলিভিশনে বলছে মিরপুর দিয়ে গাজীপুর দিয়ে সে বাংলাদেশ বর্ডারে এসে ভারত চলে গিয়েছে, আরেকজন বলছে মেট্রো রেল দিয়ে চলে গিয়েছে। মানে এক এক জায়গায় এক এক তথ্য, মানে তারা গোজামিল করে ফেলেছে। বাস্তবতা কি একমাত্র জানে জামাত ইসলামী। তারা ঘটনা যেভাবে প্ল্যানিং করেছে সেটা একমাত্র তারাই ভালো করে জানে। এখন আবার নতুন প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে জাহাঙ্গীর কবির নানক নাকি প্ল্যানিং করে দিয়েছে। আরে ভাই, বাংলাদেশে আওয়ামী লীগ যেখানে দাঁড়াতে কষ্ট হয়ে যায়, আওয়ামী লীগ কোনটা আসা, আওয়ামী লীগ নাকি ভ্যানিশ হয়ে গিয়েছে, সেখানে এত সুন্দর মেটিকুলাস ডিজাইন করে হাতির মতো এত জনপ্রিয় একটা বক্তাকে জামাত শিবিরের, তাকে তার পাশে প্রোগ্রাম করেছে, এত কিছু করে তাকে গুলি করে আবার বাংলাদেশ থেকে সুন্দর মতো বর্ডার ক্রস হয়ে ইন্ডিয়া চলে গিয়েছে। আরে ভাই, তোমরা কি আঙ্গুল চুষো? আবার বলো তোমরা ফেসিবাদকে নাকি বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছো, আওয়ামী লীগের কবর রচনা হয়ে গেছে। তাহলে তো আওয়ামী লীগ যদি এটা করে থাকে তাহলে উল্টো তোমাদের কবর রচনা করে দিয়েছে। তোমাদের রাজনীতি করার তো দরকার নাই, তোমাদের জন্য তো লজ্জার কথা। বুঝো নাই? নাটক কম করো প্রিয়, বুঝছো? তোমরা তোমাদের মানুষকে এর আগে অনেকবার বলে দিয়েছো, এখন আবার বলে দিচ্ছ। এটা নতুন কিছু নয়। যদি হাদির বলি কাজ না হয়, সামনে আরো বলে দিবা, বলে দিয়ে ভারতের উপর এবং আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দিবা। এখন যে হাসনাত এই ধরনের উল্টাপাল্টা হুঙ্কার দিচ্ছে, সার্ভিস আলম এই ধরনের হুঙ্কার দিচ্ছে, তখন সার্ভিস আলম বা হাসনাতকে যে কোনো একজনকে ফেলে দিয়ে তখন আবার বলবা যে ভারতে করিয়েছে। কারণ কয়দিন আগে তারা বক্তব্য দিয়েছে সেভেন সিস্টার্স দখল করবে, ভারত টুকটুক করে দিবে, সে কারণে ভারত রয়ের মাধ্যমে কাজ করে দিয়েছে। একটা জিনিস মাথায় রাখবা, ভারত যদি রয়ের মাধ্যমে কাজ করাইতো বা করে, কখনো গাড়ির নাম্বার দিয়ে তুমি কখনো মালিককে খুঁজে পাবা না, আর কে মেরেছে কিভাবে মেরেছে তার কোনো তথ্য পাবা না। র ছোটখাটো গোয়েন্দা সংস্থা না, বিশ্বের টপ কয়েকটা গোয়েন্দা সংস্থার মধ্যে র হচ্ছে একটা। কানাডার মধ্যে গিয়ে পর্যন্ত শিখদেরকে ঘটনা করে দেওয়ার মতো গোয়েন্দা সংস্থা হচ্ছে র। আর বাংলাদেশে এদেরকে খেয়ে দেওয়া কোনো ব্যাপার না, আর খেয়ে দিলে সেটার কোনো তথ্য পাইতে না। সো ভারতের দোষ দিয়ে আওয়ামী লীগের দোষ দিয়ে লাভ নাই। আওয়ামী লীগ আর ভারত যদি যোগসাজশ করে কোনো কাম করে, এই সার্ভিসকে খেয়ে ফেলে, নাইটকে খেয়ে ফেলে, তারপর মলম আসাদকে খেয়ে ফেলে, তোমরা কোনো প্রুফও পাবা না। তোমরা যখন প্রুফ পেয়ে গিয়েছো এটা 100% শিওর এটা জামাত ইসলামীর কাজ, এটা 100%। ভারতের র কোনো কাজ করলে সেটার কোনো প্রুফ রাখে না। এটা যারা র সম্পর্কে ধারণা আছে, মোসাদ সম্পর্কে ধারণা আছে, যারা কেজিবি সম্পর্কে ধারণা আছে, সিআই সম্পর্কে ধারণা আছে, গোয়েন্দা সংস্থারা কিভাবে কাজ করে, তারা ব্যাপারটা সম্পূর্ণ ক্লিয়ার যে এটা ভারত করে না। আর আওয়ামী লীগের যোগসাজশ থাকলো, আওয়ামী লীগ সেটা গর্বের সহিত অকপটে শিকার যেত। আওয়ামী লীগ যখন এটা কোনোভাবেই অকপটে শিকার যাচ্ছে না, শুধু শুধুই নিয়ে বিনিয়ে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে কোনো লাভ নেই। তথ্যপত্র ভালোভাবে কালেক্ট করেন, ভিতরের তথ্য জানেন, সংবাদ মাধ্যমকে আমি বলবো সকল বিষয় ক্লিয়ার হয়ে যাবেন যে এটার পিছনে সম্পূর্ণরূপে যোগসাজশ আছে জামাত ইসলামীর। কারণ তারা যে রাজনীতি খেলতে চেয়েছে এক দিলে তিন পাখি, সেটাই তারা দেখেন এখন ফিল্ড কিন্তু গরম হয়ে গেছে, জামাত ইসলামী চাঙ্গা হয়ে গিয়েছে এই হাদির গুলি খাওয়ার পরে। তারা এটাই চেয়েছিল যে তফসিলের পরে ফিল্ডটা আমাদের দখল থাকুক, আমরা আন্দোলন সংগ্রাম আমরা চাঙ্গা রাখি, আমাদের দখল রাখে। বিএনপি বড় দল হওয়া সত্ত্বেও তফসিল ঘোষণার পরে বিএনপি তেমন চাঙ্গা হতে পারেনি, ফিল্ডটা তাদের দখলে রাখতে পারছে না। বিএনপি মনে করছে আমাদের চাঙ্গা হওয়ার দরকার নেই, ফিল্ড দখলেরও দরকার নেই, নির্বাচন হলে আমরা এমনি জিতে যাবো, দেশ শাসনের উপর এমনি পাবো, যেভাবে হোক আমরা সরকার গঠন করছি। তাই জামাত ইসলামী যাই করবো করুক, আমরা শুধু একটা এজেন্ডা নিয়ে এখন রাজনীতি করবো। জামাত ইসলাম রাজাকার এই মুহূর্তে বাংলা চার ধর শিবির দুইটা জবাই করে এই দুটা এজেন্ডা নিয়ে নামবো। ঢাকা ভার্সিটির মধ্যে রাজাকারদেরকে জুতা নিক্ষেপ করবো, তাহলে মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি সবাই আমার পক্ষে চলে আসবে, আওয়ামী লীগও আমাদের প্রতি সিম্পেথি হবে, আমাদেরকে ভোট দিবে। এই এজেন্ডায় বিএনপি এখন রাজনীতি করছে। এখন জামাত আরেক শিয়ানা মাল। জামাত এখন আবার আজকে 16 ডিসেম্বরের দিন মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলছে, পাকিস্তানিরা কিভাবে সারেন্ডার করছে সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে, সেই ব্যাপারগুলো তুলে ধরছে। আরে ভাই, নাটক কম করো। 14 ডিসেম্বর তোমাদের জামাত ইসলামীর লোকেরা বলে বুদ্ধিজীবীদেরকে পাকিস্তান হত্যা করে নাই, ভারত হত্যা করছে। আবার 16 ডিসেম্বরে আবার কথা টোন চেঞ্জ হয়ে গিয়ে মুনাফিকি কথাবার্তা বলা শুরু করছে। এখন বলে যে পাকিস্তানিরা আত্মসমর্পণ করছে এই সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে। আর পাকিস্তানিরা আত্মসমর্পণ করছে, তার সাথে তো তোমাদের দাদা পরদাদারা আত্মসমর্পণ করেছে, তাই নয় কি? আলবদর আল শামস তারও করে নেই, সেটা কেন বলো না? সেটা কি লজ্জার? হা। সো এই নাহিদ ইসলাম, এই সার্ভিস আলম, এই মলম হাসনাত, তাদের যে কি অবস্থা হবে তারা সেটা কল্পনা তো চিন্তা করতে পারে না। তারা মনে করে আউফা বক্তব্য দিয়ে হুমকি দামকি দিয়ে আমরা আরো জনপ্রিয়তা অর্জন করবো, আওয়ামী লীগ কিভাবে কোনটা করে রাখতে পারবো, ভারত আমাদের হুঙ্কারে ভয় পেয়ে যায়, যেটা তোমরা চিন্তা করো ব্যাপারটা সেটা না। ভারত চাইলে তোমাদেরকে যে কোনো মুহূর্তে তাদের র গোয়েন্দা সংস্থা দিয়ে খেলে দিতে পারে, তোমাদেরকে ভারত কাউন্টে নেয় না, সে কারণে খেলে দেয় না। ভারত অনেক উপর লেভেলে চিন্তা ভাবনা করছে, সেটা তোমরা নির্বাচনের পরবর্তী কিছু সময় পরে বুঝতে পারবা, যদি আওয়ামী লীগ ছাড়া এবং জাতীয় পার্টিকে ভালোভাবে নির্বাচন করতে না দাও। এটা তোমরা হারে হারে টের পাবা। আমি বলছি তো, যারা আমার ভিডিও দেখেন তারা এই ব্যাপারটা লিখে রাখতে পারেন। ম্যাসাকার পরিস্থিতি হবে বাংলাদেশে, কেউ রক্ষা পাবে না, আর আওয়ামী লীগ খুব দাপটের সহিত বাংলাদেশে তখন ফিরে আসবে, এটা 100%। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।